দখল ঠেকাতে নদীর পাড় ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণের কাজ, হবে দৃষ্টিনন্দন পার্কও। ঢাকা অংশে ৭০% কাজ শেষ হলেও নারায়ণগঞ্জে অগ্রগতি নিয়ে শঙ্কা। আবারও বাড়ছে উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর প্রবণতা। চলতি অর্থ বছরে 40% সংশোধিত। দুর্নীতি ও অপচয়ই কারণ বলছেন বিশেষজ্ঞরা। বাজারে আসতে পারে করোনার নকল টিকা, সতর্কতা ইন্টারপোলের। ১৯৪টি সদস্য রাষ্ট্রের জন্য গ্লোবাল অ্যালার্ট জারি। আর্থিক হিসেবের বাইরে থেকে যাচ্ছে নারীদের গৃহস্থালী কাজ, নেই কোনো সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি। নারীর অধিকার প্রতিষ্ঠায় দরকার সঠিক মূল্যায়ন। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। করোনা ও বন্যার পর শুষ্ক মৌসুম শুরু হওয়ায় গতি ফিরেছে ঢাকার চারপাশের নদী তীর রক্ষার কাজে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা অংশে পাড় ঘেঁষে ইতোমধ্যেই ৭০% স্থায়ী সীমানা পিলার বসানোর পাশাপাশি প্রায় শেষ পর্যায়ে রয়েছে দখল রোধে করা কি ওয়েল ও ওয়াক অন পাইল নির্মাণের কাজ। তবে ডিপিপি জটিলতায় ২২ কিলোমিটার ওয়াকওয়ের কাজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ অংশের তীর রক্ষার কাজের অগ্রগতি নিয়েও দেখা দিয়েছে সংশয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। তুরাগ নদের মোহাম্মদপুর অংশের ঢাকা উদ্যান পার্ক অন্যতম নদী দখল প্রবণ এলাকা হওয়ায় মাটির নিচ থেকে ৭৮ ফুট উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে টানা ১ কিলোমিটার এলাকায়। ঠিক এর দুই পাশে টানা ৩ কিলোমিটার নদী পাড় জুড়ে করা হচ্ছে ওয়াক অন পাইল, যেখানে নিচে পানির প্রবাহ ঠিক রেখে পিলার করে তার উপরে করা হয়েছে মজবুত ওয়াকওয়ে, যা দৃশ্যমান হয়েছে অর্ধেকেরও বেশি। ভবিষ্যতে এই কিওয়ালটা এত বেশি পক্ত করে তৈরি করা হয়েছে, আগামী ১০০ বছরের মধ্যে যদি কেউ নদী ভরাট করতে চায় অথবা কেউ মাটি কেটে নিয়ে যেতে চায়, তাহলে এই কিওয়ালটা তীররক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিএডব্লিউটি বলছে, ঢাকা অংশের ৪৫০০ সীমানা পিলারের মধ্যে ইতিমধ্যে ২৫০০ নির্মাণ শেষ হলেও এগোয়নি ৬টি আরসিসি জেটির কাজ। সিটি কর্পোরেশনের নিরুৎসাহের কারণে ইকোপার্ক ৬টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র ১টিতে। আর নানা জটিলতায় নারায়ণগঞ্জ অংশে এখনও শেষ হয়নি প্রাথমিক কাজও। নারায়ণগঞ্জে এখন ২৫% কাজ হয়েছে, আরও সময় লাগবে। নারায়ণগঞ্জের জন্যই হয়তো আমরা একটু বেশি সময় লাগতে পারে। ১৫টি টেন্ডার করেছি, ৩০ কিলোমিটার ওয়াকওয়ে, ব্যাংক প্রোটেকশন। বাকি যে ২২ কিলোমিটার থাকলো, সেই ২২ কিলোমিটারের টেন্ডারটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ডিপিপিটা রিকাস্ট করতে হয়েছে। নৌ প্রতিমন্ত্রী জানান, নদী রক্ষার এবারের এ কাজে কেউ চূড়ান্ত বাধা দিয়ে পার পাবে না। যে স্বপ্নটা মানুষ দেখছে ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে, আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করে তাদের স্বপ্ন যে জায়গাটা আমরা নিতে পারি। একদিকে বৈশ্বিক মহামারী করোনা, অন্যদিকে এবছর অতি বন্যার কারণে এমনিতেই ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে গেছে। তাই সংশ্লিষ্টরা মনে করছেন, এই শীত মৌসুমে কাজের গতি যদি দ্বিগুণ আকারে বাড়ানো না যায়, তাহলে নির্দিষ্ট সময় ২০২২-এর জুনের মধ্যে ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর পুরনো রোগ দিন দিন আরও বাড়ছে। চলতি অর্থ বছর একনেক সভায় অনুমোদিত প্রকল্পের 40%ই সংশোধিত। এতে বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। দুর্নীতি ও অপচয় ব্যয় বাড়ার প্রধান কারণ বলে মনে করে টিআইবি। হরিপদ সাহার রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত শহর রক্ষা বাঁধের ওপর ১৫ কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পটি ২০১৩ সালে একনেকে অনুমোদন হয়। ২০১১ সালে সিডিএর হাতে নেওয়া ৮৫৬ কোটির প্রকল্প তখনই এক দফা সংশোধিত হয়ে দাঁড়ায় ১,৪৯৬ কোটিতে। ২০১৮ সালে ব্যয় বাড়িয়ে করা হয় ২,৪২৬ কোটি টাকা। ৩ দফা সময় বাড়িয়েও পুরো কাজ শেষ হয়নি এখনো। একই রকম অবস্থা ২০০৯ সালে হাতে নেওয়া কক্সবাজার বিমানবন্দর প্রকল্পের। ৬ দফা সময় বাড়িয়েও কাজ শেষ না হলেও ব্যয় প্রায় ৭ গুণ বেড়ে দাঁড়িয়েছে ২০১৫ কোটিতে। চলতি অর্থ বছরের সবশেষ ৬ একনেক সভা পর্যালোচনা করেও দেখা যায় অনুমোদিত ২৭ প্রকল্পের ১২টি সংশোধিত। বাংলাদেশের পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন ব্যয় এই মুহূর্তে পৃথিবীতে হাইয়েস্ট, প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি। সেটা রেইলের পার কিলোমিটারেই যান
আর একটা ব্রিজের পার কিলোমিটারে যান। 2009 থেকে 2019 পর্যন্ত 10 বছরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন পর্যালোচনায় দেখা যায় প্রকল্প বাস্তবায়নের ব্যয় ও মেয়াদ না বাড়াতে তিনি বারবার তাগিদ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য আর বাস্তবায়ন অদক্ষতায় অবস্থার উন্নতি হচ্ছে না বলে মনে করেন পর্যবেক্ষকরা। আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অন্যতম কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের ক্রয় প্রক্রিয়াকে প্রভাবান্বিত করা এবং কার্যাদেশ বিক্রয় করা অনিয়মের মাধ্যমে। যখন প্রজেক্ট ডেভেলপ করা হয় তখন প্রজেক্ট ফিজিবিলিটি বা প্রজেক্ট প্ল্যান সেখানে ঘাটতি থাকছে। প্রজেক্ট যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে তখন তার মনিটরিংয়ে ঘাটতি আছে। অক্টোবর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 4 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে প্রায় 13%। এডিপি বাস্তবায়নের এ হার গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ঘন তুষারে ঢাকা ইতালির পাহাড়ি জনপদ। আছে ছুটি কাটানোর সব রকম সুযোগ সুবিধা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনার ভ্যাকসিন সংঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটি বলছে বাজারে নকল টিকা বিক্রিও শুরু হয়ে যেতে পারে। এজন্য ইন্টারপোল তাদের 194টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতর্কতা বা গ্লোবাল অ্যালার্ট জারি করেছে। অপরাধীরা যাতে সরাসরি বা অনলাইনে কোভিড-19 ভুয়া টিকা বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে এমন ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ সংস্থাটির। আগামী সপ্তাহে কোভিড-19 ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে মহামারী কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করবে টিকা কর্মসূচি। করোনা ভাইরাস ছড়ানোর প্রায় 1 বছর পর বিশ্বের প্রথম দেশ হিসেবে এর ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে ব্রিটেন। প্রায় 95% সুরক্ষা দিতে সক্ষম মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিনের গণহারে প্রয়োগ হবে দেশটিতে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে তৈরি করছে করোনার ভ্যাকসিন। তবে তাদের উদ্ভাবিত টিকা নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন। সেই জটিলতায় না গিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে যার প্রয়োগ শুরু হবে। এ নিয়ে আশার কথা শুনিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ভ্যাকসিন পেলে করোনা ছড়ানো কমবে, মানুষ কাজে মন দেবে আর অর্থনীতি গতিশীল হবে। -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিনকে। 3 সপ্তাহের মধ্যে প্রতিজন 2টি করে ভ্যাকসিন নেবেন। তাই এটি সংরক্ষণই মূল চ্যালেঞ্জ আমাদের। টিকা প্রয়োগের মতো বড় কাজ যখন শুরু হচ্ছে, আশা করছি এই সমস্যাও কাটিয়ে উঠবো আমরা। এর আগে পার্লামেন্টে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আহ্বান জানান, আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসতে হবে। সরকার এক্ষেত্রে কাউকে চাপ প্রয়োগ করবে না। জানা গেছে আপাতত 50টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। মার্কিন ও জার্মানির উদ্যোগে তৈরি এ টিকা করোনা থেকে 95% সুরক্ষা দিতে সক্ষম। ব্রিটেন 4 কোটি ডোজ নিয়েছে, যা 2 কোটি মানুষের জন্য পর্যাপ্ত। এই প্রতিষেধকের দাম পড়বে $20। সাধারণত একটি ভ্যাকসিন সরবরাহে 1 দশকের বেশি সময় লাগলেও মাত্র 10 মাসে সব প্রক্রিয়া সম্পন্ন করল ফাইজার ও বায়োনটেক, যার ধারাবাহিকতায় চুক্তি সম্পন্ন করা অন্য দেশগুলোও এবার আগ্রহী হবে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করতে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশে গ্লোব বায়োটেকের টিকা ব্যানকোভিড। সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে ওঠায় প্রতিষ্ঠানটি আশা করছে খুব শিগগিরই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারবেন তারা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মানবদেহে প্রয়োগের পথে রাশিয়া ও ব্রিটেনের করোনা ভ্যাকসিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে বাংলাদেশের করোনার টিকা গ্লোব বায়োটেকের ব্যানকোভিডের অগ্রগতি কি। প্রতিষ্ঠানটি বলছে মানবদেহে প্রয়োগের আগে সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে উঠেছে তারা। 2 মাস সময় নষ্ট হলেও এখন চলছে ইথিক্যাল অনুমোদনের শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত আরও আত্মবিশ্বাসী করেছে তাদের। সিআরওর অসুবিধার কারণে আমরা কিন্তু গত অক্টোবর মাস থেকে আমরা অপেক্ষায় ছিলাম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য। আমরা সেই ট্রায়ালটা শুরু করতে পারি নাই।
কিন্তু আমরা ইতিমধ্যে আমরা একটা নতুন সিআরওর সাথে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্লোব বায়োটেক ভিজিট করে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তারা বলছে আশ্বাস অনুযায়ী সহায়তা পেলে দ্রুতই সফলতার মুখ দেখবে বাংলাদেশ। আমরা যদি ফেজ 1টা দ্রুততম সময়ে শেষ করতে পারি, সেক্ষেত্রে উন্নত বিশ্বে যেভাবে ফেজ 2, 3 একত্রে করছে, আমরা যদি সেভাবে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব দ্রুততম সময়ে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োগ করতে পারবো। যুক্তরাষ্ট্রের মডার্না আর ফাইজারের পর দেশীয় ব্যানকোভিড হচ্ছে তৃতীয় mRNA বেসড ভ্যাকসিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি, তবু নেই শ্রমের কোনো মূল্য কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি। অথচ মজুরিবিহীন গৃহস্থালী কাজের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন নারী। বিশেষজ্ঞরা মনে করেন, এসব কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও স্বীকৃতি দেয়া হলে অর্থনীতিতে নারীর অবদানের প্রকৃত চিত্র উঠে আসার পাশাপাশি প্রতিষ্ঠা পাবে নারীর অধিকার। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। শীতের নরম কোমল পরশ মাখা আদুরে এক সকাল, এরই মাঝে মুগ্ধতার আবেশ নিয়ে হাজির দিনপতি। ভোরের আলোক ছটায় ছটফটানো হাঁস মুরগির ঘর খুলে শুরু হলো শাহানা বেগমের সকাল। হাঁস মুরগিকে খাবার দেয়া, গোয়াল ঘর পরিষ্কার, সকালের নাস্তা তৈরি, এমনিভাবে কাটে সকাল, আসে দুপুর। কোথাও নেই এক মুহূর্ত দম ফেলার ফুসরত। মহিলার তো কাজের কোনো শেষ নেই। আবার ছোট বাচ্চা ছেলে থাকলে তাকে গোসল করার লাগে, তাকে কাপড় চোপড় দেওয়ার লাগে। শহুরে শিক্ষিত নারী রিমার গল্পটাও আলাদা নয় কোনো অংশে। 2 সন্তান সহ 4 সদস্যের সংসার সামলাতেই কেটে যায় দিন, অথচ ঘরের কাজে পান না স্বামীর সামান্যতম সহায়তা। এক গ্লাস পানি যদি দিতে হয়, সেটা আমার হাত দিয়ে ওকে ধরাই দিতে হবে, তাইলে খাবে, নাইলে খাবে না। সে এক গ্লাস পানি ঢেলে দিলে আমার কাছে ভালো লাগে। খাটানো না, জাস্ট তার থেকে আমার ভালোবাসা আদায় করে নেওয়া। তবে এত সব হতাশার মাঝে আশার আলো জ্বেলেছে উত্তরের জেলা গাইবান্ধা। এখানে ঘরের কাজে নারীর পাশাপাশি সিদ্ধহস্ত পুরুষ, নেই কোনো সংকোচ। মাটির কাজে যায়, আমি বাড়ির টুকটাক কাজগুলো করি। তবে সংসারে উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্যায়ন না থাকায় মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নারীর অবদানের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসছে না। একটা মানুষের যদি আক্কেল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা থাকে, সে যখন দেখবে তার পাশের মানুষটা এতগুলো কাজ করছে, সে কি একটু হাত বাড়াতে পারে না? আর্থিক মূল্যায়ন হতে পারে এটা যদি আমাদের দেশজ আয়ে গণনা করা হতো। পরিবার পৃথিবীর প্রাচীনতম প্রতিষ্ঠান, যেখানে নারী পুরুষের সম্মিলিত বসবাস। তবে কেন ঘরের কাজের দায় শুধু নারীকেই নিতে হবে? বরং এই কাজগুলোর দায় বিশেষ কোনো লিঙ্গের উপর না চাপালে একদিকে যেমন নারীর আত্মমর্যাদা বাড়ে, তেমনি তৈরি হয় নেতৃত্ব বিকাশের গুণাবলী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। করোনা সংক্রমণ কাটিয়ে আবারও স্বরূপে ফিরেছে প্রকৃতির রানী সাজেক ভ্যালি। শীতের মনোরম পরিবেশ উপভোগের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটছেন দুর্গমে পাহাড়ি অঞ্চলে। সেনাবাহিনীর গড়ে তোলা উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তায় পর্যটক আশা বাড়তে থাকায় জীবনমানে ব্যাপক পরিবর্তন ঘটেছে স্থানীয় বাসিন্দাদের। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাজেক ভ্যালির সুউচ্চ কংলাকে চূড়ায় দাঁড়িয়ে আশপাশের ম্যাগের ভেলায় ভেসে বেড়ানো পাহাড়ের ছবি আঁকছেন চিত্রশিল্পী। এখানে আসলে আবেগ ধরে রাখা সত্যি কঠিন। সে প্রকৃতিপ্রেমী হোক কিংবা নাই হোক, তাকে সাজেকের প্রেমে পড়তেই হবে। আমরা যারা শিল্পী সমাজ আছে, তারা যদি সাজেক বা এরকম খাগড়াছড়ির অন্য অন্য ন্যাচারাল বিউটিটাকে আমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরি, তাহলে দেশে এবং বিদেশে বহির্দেশে আমাদের দেশের যে একটা হেরিটেজ, যে কালচার, যে কত মহৎ এবং কত রিচ, এটা প্রকাশ পাবে। 1 দশক আগে থেকে এখানে পর্যটকদের আসা শুরু হয়। সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটি পার্বত্য জেলায় হলো পর্যটকদের আসতে হয় খাগড়াছড়ি হয়ে। করোনা সংক্রমণের কারণে এবার সাজেক ভ্যালিতে পর্যটক আসা নিয়ে যে সংশয়ের সৃষ্টি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। প্রতিদিন শত শত পর্যটকবাহী গাড়ি ভিড় করছে এখানে। দমবন্ধ জীবন, একটা বছর বন্দি আছি, বিশেষ করে মেঘ দেখতে পাচ্ছি, সকালটা অনেক বেশি ভালো লাগে। অনেক জার্নি করছি, কিন্তু এখানে আসার পর আমাদের কষ্টটা সাকসেস হয়ে গেছে, অনেক ভালো লাগছে আর কি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় দুর্গম সাজেক ভ্যালিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ। এখানে আঁকাবাঁকা পাহাড়ি পথে যেমন সড়ক যোগাযোগ গড়ে তোলা হয়েছে, তেমনি পর্যটকদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর এখানে এখন পর্যটকদের জন্য আবাসস্থল গড়ে তুলছেন স্থানীয় বাসিন্দারাই।
আমাদের এই পর্যটন খোলা না হতো তাহলে তো এরকম আমাদের সুযোগ সুবিধা হতো না। লোকজন তো আগের বছর সে বছরই বেশি লোকজন। খাগড়াছড়ি সদর থেকে দিঘিনালা বাগাইহাট হয়ে যাওয়া যায় সাজেক ভ্যালিতে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য সকাল 10টা এবং বিকাল 3টায় বাগাইহাট থেকে সাজেক ভ্যালি পর্যন্ত এসকর্টের ব্যবস্থা জারি রেখেছে সেনাবাহিনী। প্রকৃতির রানী সাজেক, এই তো কয়েক বছর আগেও এখানে হাতে গোনা কয়েকটি ঘর ছিল মাত্র, আর এখন শত শত রিসোর্ট। পুরো বছর জুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটছে এখানে। আর এই দুর্গম কংলাক পাহাড়ও গড়ে উঠেছে বেশ কটি রিসোর্ট। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই কংলাক পাহাড়ে আসছেন, আর তা সম্ভব হয়েছে একমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে। সাজেকের কংলাক পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। নওগাঁয় স্থানীয় বাজারে ধানের দাম সরকার নির্ধারিত ক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় গুদামে ধান দিতে আগ্রহী নয় কৃষক। এ অবস্থায় ধানের সরবরাহ বেড়েছে স্থানীয় বাজারে। এই মুহূর্তে মহাদেবপুর উপজেলার চৌকগড়ি ধানের হাটে আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি। ধন্যবাদ ফয়সাল। আজকে আপনাকে একটু জানিয়ে রাখি, এখানে আছি নওগাঁর এই চকগড়ি হাটে। খুব ভোরে এই হাটটি কিন্তু জমজমাট হয়ে ওঠে এবং কৃষকরা ধান এখানে এসে বিক্রি করে থাকেন। তো গেল সপ্তাহে থেকে আজকের হাটে প্রতি 20 থেকে 30 টাকা ধানের দর বেড়েছে। এখানকার যারা চাষি তারা বলছেন যে প্রথম দিকে কিন্তু খাদ্য মিলাররা যারা ধান সংগ্রহ করে থাকেন, গত সপ্তাহে তাদের বিশেষ 26শে নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের সাথে ওদের একটি বৈঠক করেছিলেন এবং বৈঠকে চালের দর বৃদ্ধি নিয়ে তাদের যে দাবি ছিল সেই দাবিটা না মানার কারণে তারা ধান কেনা থেকে কিছুটা দূরে সরেছিলেন। পরে আবার কিন্তু তারা ধান কেনার জন্য এখন হাটে নামছেন। এ কারণে গত সপ্তাহে থেকে 10 থেকে 20 টাকা পর্যন্ত ধানের দর এখানে বেশি লক্ষ্য করছিলাম। এখানকার গুটি স্বর্ণা 5 এই জাতীয় ধান এখানে বিক্রি হচ্ছে 1050 থেকে 1060 টাকা দরে। অন্যদিকে নাজির জাতীয় পুরানা যেসব ধান রয়েছেন এটা 1200 টাকা পর্যন্ত কেনা বেচা চলছে এই হাটে। তবে কৃষকরা বলছেন এবছর কিন্তু প্রথম দিকে যে পরিমাণ তাদের প্রত্যাশা ছিল, কিছুটা দাম বৃদ্ধি ছিল, পরে হঠাৎ করে গত 2 সপ্তাহ কিন্তু দর অনেকটাই 100 টাকা পর্যন্ত দামটা নেমে যায় এবং নেমে যাওয়ার কারণে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন এবং আবার সেই দামটা প্রত্যাশা করছেন 1100 টাকা ন্যূনতম হলে তাদের উৎপাদনের সাথে একটা সামঞ্জস্য থাকে। এই বছর কিন্তু তারা বলছেন যে কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদনে বড় ধরনের একটা ব্যাহত হয়। বিশেষ করে বিঘা প্রতি 20 থেকে 25 মণ পর্যন্ত ধান হয়ে থাকে, সেই ধান এবছর হয়েছে মাত্র 8 থেকে 9 মণ পর্যন্ত। এক্ষেত্রে তারা তাদের যে উৎপাদন খরচ সেটাই কিন্তু তুলতে পারছেন না। এই জায়গাতে তাদের দাবিটা 1100 টাকা না হলে এই ধানের দর নিয়ে তারা কিন্তু সন্তুষ্ট হতে পারছেন না। আরেকটি বিষয় হলো সরকার 26 টাকা কেজিতে এবছর ধান কেনার যে ঘোষণা দিয়েছে, সেই ধানের কৃষক পর্যায়ে ধান কেনার জন্য এখন পর্যন্ত উৎসাহ কিন্তু কৃষকরা দেখাচ্ছেন না। কারণটা হচ্ছে বাজারেই কিন্তু এখন 1080 থেকে 1050 টাকা দরে ধান কেনা বেচা চলছে। এক্ষেত্রে তারা ধান দিতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না এই খাদ্য গুদামে। তবে সরকার এবছর 26 টাকা কেজিতে 2 লাখ মেট্রিক টন ধান এবং 37 টাকা কেজিতে 6 লাখ মেট্রিক টন চাল কেনার ঘোষণা দিয়েছে এবং এই সংগ্রহ অভিযানে কৃষকদের কাছ থেকে তারা একটা আশা ধান সংগ্রহের আশা করছেন। তবে শেষ পর্যন্ত কতখানি সেটা সম্ভব হবে তা অনিশ্চয়তা কিন্তু ভুগছিলেন। এই ছিল ফয়সাল নওগাঁর চকগড়ি হাটে ধান কেনা বেচার খবর আমার কাছে। সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকি। নয়ন জোড়ানো সৌন্দর্য প্রকৃতি দিয়েছে 2 হাত ভরে, কিন্তু করোনার কারণে তা দেখার কেউ নেই। ঘন তুষারে ঢাকা ইতালির পাহাড়ি জনপদ, আছে ছুটি কাটানোর সব রকম আধুনিক সুযোগ সুবিধা। কিন্তু এবছর ইতিহাসের সবচেয়ে ভিন্ন পরিস্থিতি। এ যেন স্বর্গের প্রতিচ্ছবি। এক নজর দেখলে তাই মনে হয়, জুড়িয়ে যায় নয়ন। পাহাড়ের গায়ে আষ্টে পৃষ্ঠে আছে শ্বেতশুভ্র বরফ, মাঝে মাঝে উঁকি দেয় সবুজ। অপারে সৌন্দর্যের মধ্যেই এক একটি বাংলো। অতিথিশালাগুলোতে সব রকম সুযোগই রয়েছে অবসর কাটানোর, কিন্তু করোনা মহামারী থমকে দিয়েছে সব। ইতালির উত্তরাঞ্চলীয় পালো ডেল এলাকা শীত মৌসুমে পর্যটকে মুখর থাকত, কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। স্কি লিফট বা কেবল কারে ঘুরে বেড়ানোর মানুষ নেই।
আমাদের এখানে সবকিছুই আছে, আপনি এসে থাকতে পারবেন, কেবল কারে চড়তে পারবেন, কিন্তু একটি ভাইরাস সবকিছু এলোমেলো করে দিয়েছে। এবছর টিকে থাকতে হলে পর্যটক খুব জরুরি, কিন্তু সমন্বিত সিদ্ধান্তের কারণে ইউরোপের কোনো দেশ থেকেই কেউ আসতে পারছেন না। শীতকালে আমাদের মোট আয়ের 60% উঠে আসে, কিন্তু বড়দিন আর নতুন বছরকে ঘিরে এবার পুরোই মন্দা। এই অবস্থায় বড়দিনে ভাগ্য খুলবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। কম করে হলেও পর্যটকের পা পড়বে অপরূপ এই লীলাভূমিতে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দখল ঠেকাতে নদীর পাড় ঘেঁষে চলছে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণের কাজ, হবে দৃষ্টিনন্দন পার্কও। ঢাকা অংশে 70% কাজ শেষ হলেও নারায়ণগঞ্জে অগ্রগতি নিয়ে শঙ্কা। আবারও বাড়ছে উন্নয়ন প্রকল্পের নামে দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর প্রবণতা। চলতি অর্থ বছরে 40% সংশোধিত, দুর্নীতি ও অপচয়ই কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং বাজারে আসতে পারে করোনার নকল টিকা, সতর্কতা ইন্টারপোলে সরবরাহে বাধা দিতে তৎপর দুর্বৃত্তরা। 194টি সদস্য রাষ্ট্রে গ্লোবাল অ্যালার্ট জারি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।